আসসালামু আলাইকুম। আমি ওসমান হাদির ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এত বেশি গুজব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে এটা মুশকিল, পুরা জিনিসটা হ্যান্ডেল করা খুবই মুশকিল। আমি খুব দুঃখিত যে আমার আগের লাইফটা কোন দিক দিয়ে যে সাউন্ড অফ ছিল আমি আসলে বুঝতে পারি নাই। ইনফ্যাক্ট নিচে কমেন্টের দিকেও আমার আসলে তাকানো হয়নি। দ্যাট ওয়াজ অল রং, আই এম সরি ফর দ্যাট। ওয়ান্স অ্যাগেন স্টার্টিং ফ্রম হোয়ার আই লেফট, সেটা হচ্ছে যে ওসমান হাদির আমাদের বাংলাদেশের একটা বিশাল সম্পদ, কোনো সন্দেহ নেই। নট এজ এ পলিটিশিয়ান বাট এজ এ ফিলোসোফার, ভিশনারি ওসমান হাদি কিন্তু শুধু ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা না, ওসমান হাদি একই সাথে তিনি অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারেরও প্রতিষ্ঠাতা। আমার এখনো মনে আছে যখন ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য যখন সে বুক শেলফ কিনছিল এবং বইয়ের তালিকা দিচ্ছিল, এবং বলছিল যে আপনারা টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন, কারণ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের তারুণ্য, যেটা মানে তাদের মনে অনেক প্রত্যাশা আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু যে গ্রাউন্ডিং যেটা তৈরি করবে পড়াশোনা, সেই জিনিসটাতে অনেক গ্যাপ আছে। সেই জন্য সে ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিল। দ্যাট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি, কারণ আমরা কোনো রাজনৈতিক দলকেই কখনোই দেখি নাই ইন্টেলেকচুয়াল পার্সুটে তাদেরকে সেইভাবে এগিয়ে আসতে। কিছু যেটা করেছে ইটস কাইন্ড অফ এন আইওয়াশ। তো কথা হচ্ছে যে তখন আমার মনে আছে সে সবার কাছে চাচ্ছিল যে একটা ইয়ে করে দেন, কি বলে, এটা কি বলছিলাম যে বুক সেলফ কিনে দেন বা আপনারা বইয়ের জন্য টাকা দেন। এই সে তখন আমিও ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউট করেছিলাম। এটা মনে করতে ভাল লাগছে যে এটা ওসমান হাদি কিন্তু শুধু যে গালি দিয়েছে তা কিন্তু না, সে কিন্তু মুখস্থ কবিতা আবৃত্তি করত, বিদ্রোহী কবিতার আবৃত্তি আপনারা দেখেছেন অনলাইনে হয়তো। সে ডিবেট করতো, ডিবেটে জাতীয় পুরস্কার পেয়েছে বেশ কয়েকবার, আমি শুনলাম এক জায়গায়। তো ইন্টেলেকচুয়াল পার্সুটে সে তার তার ডেভেলপমেন্ট কিন্তু সে চালিয়ে গেছে। যেটা হাইলাইট করা হয়, আমি কালকে দেখলাম যে বিবিসি বাংলাতে একটা তাকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। আপনারা চিন্তা করতে পারবেন না যে এই যে এরা যে ফ্যাসিবাদের যে দোসর যে মিডিয়াগুলা, দেখেন সেখানে সে 4-5 বার ঘুরে ফিরে ওসমান হাদির গালিগালাজটাকে প্রাধান্য দিয়েছে, এবং সেটা আসিফ এন্তাজ রবি একটা ভিডিওতে দিয়েছে, আমি এটা লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেখানে সে বারবার বলছে যে তারা বারবার তার গালির বিষয়টাকে বলছে। আচ্ছা, গালিটা কতটুকু বড়, কিন্তু গালির ঘটনাটাকে গালি পর্যন্তই যিনি রেখে দিয়েছেন, বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। কিন্তু যারা বাস্তবে রূপান্তরিত করেছে তারা কি অনেক বেশি ঘৃণিত হওয়ার কথা না? মানে আমি এই জিনিসটা বুঝি না। আমি একজনকে গালি দিলাম যে তোমাকে আমি মেরে ফেলবো বা মারবো, তো সেটা আমার বড় অপরাধ হয়ে গেল। যে সত্যিকার অর্থে মানুষ মারছে, যে সত্যিকার অর্থে মানুষ মেরেছে, সাওয়া মাওয়া শুধু ছিঁড়ে ফেলে নাই, যারা সারা শরীরটাকে ছিঁড়ে করে ফেলেছে, এবং সেই ছিঁড়ে করে ফেলা শরীরটাকে গুমও করেছে মানুষ। তো ফ্যামিলি মেম্বাররা জানতে পারে নাই যে মানুষগুলো কোথায়, এবং সেই ফ্যামিলি মেম্বারদের কাছে ওই ব্যক্তিদের যে ব্যাংক ব্যালেন্স বা তাদের দলিল আদি সব কিছু ফ্রিজ হয়ে আছে, মুভ করা যাচ্ছে না। এবং ওই ফ্যামিলির মানুষগুলো কিন্তু চাকরি বাকরিও করতে পারতো না। সে বলতো, ও আচ্ছা তুমি ও আচ্ছা তুমি তো জঙ্গি বা এটা সেটাই, কত কিছুই তো হয়েছে। তো সেই ফ্যাসিজমের বিষয়, আমি কিন্তু ফ্যাসিজম বলতে শুধু যে আরেকটা প্রবলেম হচ্ছে যে আওয়ামী লীগেরা ভাবেন যে তাদেরকে বলা হচ্ছে। আমরা তো যে কোনো অন্যায়ের কথাই তো ওসমান হাদি বলতো। যদি আওয়ামী লীগের আমলে আর আগে যদি বিএনপি বা অন্য এরশাদ সরকার আমলে হয়ে থাকে, দ্যাট ইজ এগেন ইনক্লুডেড হিয়ার। এবং এটা যদি কোনো এক কেয়ারটেকার গভর্নমেন্টের আমলেও যদি হয়ে থাকে, এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, দ্যাট ইজ এগেন কমেন্ডেবল টু দ্য সেম এক্সটেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি রিজন হাদি kept on working all the way through in his political career। তারপর সে এগুলোর জন্য মানুষকে কি বলে ইন্সপায়ার করার চেষ্টা করছে ইন এভরি সেন্স অফ দ্য টার্ম। এবং সে তার যে ক্ষিপ্রতা, তার যে কথা বলার যে সারল্য, এবং একই সাথে যে গভীরতা, এবং কথার পিঠে কথা দিয়ে কথার মালা গেথে যেভাবে সে আক্রমণ প্রতি আক্রমণে ইয়ে করতো, এবং সে যে উইটি রিমার্কসগুলো করতো। আমি দেখলাম যে মাহফুজ আলমকে নিয়ে, মাহফুজ আলম মাঝে মধ্যে আমাদের তো উপদেষ্টা ছিল, সে মাঝে মধ্যে এই একটা পোস্ট দিত বা ফেসবুক স্ট্যাটাস দিত, আবার পরে সেটা বের করে নিয়ে আসতো। তো এটা নিয়ে হাদি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে। বাবা, তুমি যদি ভাবুক হয়, তুমি যদি কবি হও, তুমি যদি অভিনেতা হও, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি কবিতা লিখো, তুমি গান করো, তুমি কেন উপদেষ্টার মতো বড় পদ নিয়ে কেন বসে আছো? দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। এই যে
এই যে অ্যাবিলিটি টু সে উইটি ওয়ার্ডস, যেগুলো আগেকার দিনের রাজনীতিবিদদের মধ্যে কিন্তু ছিল, এখনকার দিনের রাজনীতিবিদদের মধ্যে এসব তো নাই। তো সেই তুলনায় এই প্রজন্মের একটা ছেলে হিসাবে হাতি যে এই ধরনের কথা বলতে পারবো, অ্যান্ড দ্যাট ওয়াজ ইজ হিজ বেসিক ইনস্টিংক্ট, তার এটা সহজাত প্রবৃত্তি। এটা তার মানে পড়াশোনা করে ডেভেলপ করার বিষয় তা কিন্তু ছিল না, দ্যাট ওয়াজ ভেরি মাচ ইনসাইড হিজ বডি। তো ব্যাক এগেইন টু দ্য ইস্যু, তার হেলথ ইস্যুর কথা যদি আমরা বলি, হাদি ইজ সাচ এ বিগ অ্যাসেট ইন আওয়ার কান্ট্রি, এবং সে যে একজন ভিশনারি, সে যে শুধু তার ইনকিলাব মঞ্চ নিয়ে বসে আছে তা না, সে কিন্তু বলেছে যে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার অ্যাক্টিভিজমের কারণে, আমার সততা এবং আমার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে কিন্তু এর পরের ইলেকশনে আবার 300 জন সংসদ সদস্যের উপরে চাপ পড়বে যে এভরিওয়ান শুড ফলো দ্য থিংস। এই যে একটা কনসেপ্ট যে সারা দেশের ভালোর জন্য ছড়িয়ে দেবে, এবং এই যে ভিশনারি কথাবার্তা সে বলেছে, আপনারা অনেক জায়গায় দেখেছেন যে সে বলেছে যে আমাদের প্রত্যেকটা ফিল্ডে প্রফেশনালস লাগবে, যে যে হাফেজ সাহেব হবেন, যে আরবিতে কথা বলেন, তিনি অবশ্যই যে কোনো একটা গুরুত্বপূর্ণ কথাকে, আমাদের এখানে ফ্যাসিজমের কথা বলেন, ইন্ডিয়ান হ্যাজিমনির কথা বলেন, ইন্ডিয়ান অপারেশনের কথা বলেন, ইন্ডিয়ান কন্ট্রোলের কথা বলেন, সেই কথাগুলো সুন্দরভাবে আরবিতে তর্জমা করে সে যেন মিডল ইস্টের প্রত্যেকটা দেশের কাছে পৌঁছাতে পারেন, সেই যোগ্যতা সম্পন্ন আরবি জানা লোক আমাদের লাগবে, সেই যোগ্যতা সম্পন্ন ইংরেজি জানা লোক আমাদের লাগবে, হু ক্যান কন্ট্রিবিউট, হু ক্যান ট্রান্সমিট দ্য ইস্যুজ, দ্য প্রপার পিকচার, দ্য হোল পিকচার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো এই জিনিসগুলো বলা, এই জিনিসগুলো স্পোর্টসম্যান আমাদের সেরকম লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সে দুঃখ করতো যে প্রত্যেকটা ক্ষেত্রে যে যোগ্যতা সম্পন্ন লোক আমাদের নাই, এবং বিশেষ করে অযোগ্য লোকরা যারা জানে না যে সে যোগ্য না, সেই লোকগুলো ওই পদগুলো দখল করে, হট সিটগুলো দখল করে বসে আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রাইমারি রিজন ওয়াই দ্য কান্ট্রি ইজ ইন কমপ্লিট ডিজারে। এই কথাটা কিন্তু সে বলতো, এবং এতে বোঝা যায় যে হোয়াট এ ভিশনারি হি ওয়াজ, তার যে চিন্তা ভাবনার লেভেল সেটা অন্যরকম। তো এখন কালকে একটা নিউজ দেখলাম যে সিঙ্গাপুরে নাকি তার চিকিৎসা সম্ভব না, এই ধরনের ক্রিটিক্যাল রোগী তারা ম্যানেজ করতে পারবে না। সো কি করতে হবে ভাই, তাকে যুক্তরাজ্যে, দ্যাট ইজ ইউকেতে নিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথাবার্তা কারা কোত্থেকে বলে। এখন আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, সিঙ্গাপুরে এসডিএস, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্মরত ডক্টর সাইদ সুজন, আমার অনুজ প্রতিম সাইদ সুজন, ছোট ভাই ইউরোলজিস্ট, সে ওখানে কাজ করছে, তার একটা ভিডিও দিয়ে দিব, আপনারা দেখবেন যে এই ধরনের গুজবগুলো কোত্থেকে কিভাবে ছড়ায়। আরে বাবা, হাইলি ক্রিটিক্যাল রোগীর চিকিৎসার জন্যই তো এইসব সেন্টার সারা বিশ্বে গড়ে উঠেছে। এখন কথা হচ্ছে যে ওসমান হাদির চিকিৎসা কতটুকু সম্ভব। প্রথম কথা হচ্ছে, ওসমান হাদির যে লিথাল ব্রেন ইঞ্জুরি হয়েছে, তাকে যেমন এক পাশ থেকে গুলি ভেদ করে চলে গেছে, বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে, দ্যাট ইজ অল টুগেদার, দ্য আউটকাম ইজ অল দ্য সেম। সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই। দ্য ইস্যু ইজ লেথাল প্রাইমারি ব্রেন ইঞ্জুরির চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি। এখন আপনি যদি, আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, আপনি যদি আমাকে বলেন যে ওসমান হাদিকে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ নিউরো ট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত কিনা, ফ্রম মাই সাইড দ্য আনসার ইজ ইটস এ বিগ নো। জাস্ট বিকজ যে রোগের চিকিৎসা সারা পৃথিবীর কোথাও নাই, সেটা চিকিৎসা আপনি কিভাবে করবেন। এখন তাহলে কি চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে দ্যাট ইজ সিমটোম্যাটিক, দ্যাট ইজ, আমি আগেও বলেছি আবারও বলছি, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নিখুঁতভাবে, আপনি কত নিখুঁতভাবে ছাতাটা ধরে রাখতে পারেন। আপনার ছাতাটা যদি ভাঙা না থাকে, ছাতাটা যদি মজবুত থাকে, ছাতাটা যদি ভালো হয়, তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন, এইটুকুই আপনার কাজ। বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না, বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপরওয়ালা আল্লাহ তাআলা। এই ধরনের একটা সিচুয়েশনে ওসমান হাদি আছেন, কাজেই এই সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে যাতে সব কিছু তার ফিরে আসে, কিন্তু ফিরে আনার জন্য সরাসরি কোনো মেকানিজম এখনো সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি, নাম্বার 1। এবার আসেন নাম্বার 2 পয়েন্ট, যে মালালা ইউসুফজাইয়ের কথাটা খুব বেশি আসছে। আরে ভাই, মালালা ইউসুফজাই তো একজন মানুষ, সারা পৃথিবীতে প্রতিদিন হেড ইঞ্জুরি হচ্ছে রে ভাই, হাজার হাজার মানুষের হেড ইঞ্জুরি হচ্ছে। হেড ইঞ্জুরি অনেকভাবে হতে পারে, আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেড ইঞ্জুরি হতে পারে, আপনার এরকমভাবে শ্যুট করলে হেড ইঞ্জুরি হতে পারে, আপনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছেন, পানির মধ্যে পড়ে গেছেন, আপনি আপনার গায়ে ডাল এসে পড়েছে, গাছের ডাল এসে পড়েছে, রাস্তা দিয়ে হাঁটছেন, ঘূর্ণিঝড় হচ্ছে, টিনের চাল এসে পড়েছেন, সেই থেকে হেড ইঞ্জুরি হতে পারে। হেড ইঞ্জুরি তো সারা পৃথিবীতে হচ্ছে, বহু মানুষ বেঁচে আছে, বহু মানুষ ফুল রিকভারি করেছে, বহু মানুষ মারা যাচ্ছে। তো একজনের সাথে আরেকজনেরটা মিলান কিভাবে? এটা তো বলাই আছে প্রবাদ, ওয়ান সাইজ ফিটস অল, এই ধরনের কোনো ব্যাপার সেপার নাই। আপনি মালালার সাথে কিভাবে মেলাচ্ছেন হাদির ব্যাপারটাকে? এই ধরনের মেলানোর তো কিছু নাই। আপনারা মনে আছে নিশ্চয়ই, বেনজির ভুট্টো এই ধরনের
অ্যাক্সিডেন্টের পর সেও হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, ইন্দিরা গান্ধী হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, এমনকি প্রিন্সেস ডায়ানা হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, বাট দে কুড নট রিকভার। অ্যান্ড আমাদের মন থেকে আমরা সবসময় চাচ্ছি হাদি ফেরত আসুক, বাট রাইট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য গ্রাউন্ড রিয়ালিটি। মেডিকেল সায়েন্সের যে লেভেল সেটার বাইরে কিছু করা যাবে না। কাজে মেডিকেল সায়েন্স তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে, অবশ্যই আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা যেখানে পাওয়া যায় সেখানে আমরা অবশ্যই তাকে নিয়ে যাব, কিন্তু রাইট এট দ্য সেম টাইম উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ টাইম এনিথিং মে হ্যাপেন। আপনি চিন্তা করেন, আপনি এই সবগুলো বিষয় বাদ দেন। আপনারা বলছে যে উন্নত বিশ্বে কোথায় কি চিকিৎসা? উন্নত বিশ্ব তো বসে আছে, চিকিৎসা যেখানে শেষ সেখানে। আপনি যদি দেখেন ফিলিপ হিউজের কথা যদি আপনাদের মনে থাকে, 2014 সালে অস্ট্রেলিয়াতে শন অ্যাবটের একটা বল এসে একেবারে তার হেলমেট টেলমেট ঠেলে জাস্ট কাঁধের মধ্যে লেগেছে, সেখান থেকে তাকে হসপিটাল নিয়ে যাওয়া যে অস্ট্রেলিয়ার মতো দেশে, এবং সেখানে অপারেশন করা হয় এবং 2-3 দিন 4 দিন পর তিনি মারা যান। উনি 2014 সালের কথা বাদ দেন, একেবারে ভেরি রিসেন্ট 2025 সালে বেন অস্টিন নামে একটা ছেলে অস্ট্রেলিয়াতে, সে 17 বছর বয়সে, ক্যান ইউ বিলিভ দ্যাট, 17 বছর বয়সে ছেলে আবার সেই অস্ট্রেলিয়াতে বেন অস্টিন ছেলেটা এমনকি ক্রিকেটও খেলছিল না, সে মাত্র অনুশীলন করছে। অনুশীলনের মধ্যে বোলিং মেশিন থেকে নাকি বল গিয়ে তার কাঁধে আঘাত করে এবং আলটিমেটলি এই ছেলেটা মারা যায়। এবং অস্ট্রেলিয়াতে এটা একটা দুঃখজনক বিষয়, কারণ আবার ফিলিপ হিউজের সেই পুরনো স্মৃতি সবার চোখের সামনে চলে আসে এবং আবারও নতুনভাবে আলোচনা আসে যে আসলেই এই যে ক্রিকেট গিয়ারগুলো, এই যে প্রোটেক্টিভ গিয়ার্সগুলো, এগুলোর আরও ডেভেলপমেন্ট করতে হবে, নিখুঁত করতে হবে, কারণ এগুলো প্রোটেকশন ভালো দিচ্ছে 99 বা 99.99%, কিন্তু ওই যে 0.01% ক্ষেত্রে যে প্রোটেকশনটা দিয়ে কুলাতে পারছে না, সেই কারণেই কিন্তু ফিলিপ হিউজ বা শন অ্যাবটের মৃত্যুর কারণ, বেন অস্টিনের মৃত্যুর কারণ। তো কাজেই এখন বেন অস্টিন বলছি, ছেলেটা, ছোট বাচ্চাটা। তো এখন কথা হচ্ছে যে এইগুলো তো বাস্তবতা সারা পৃথিবীতে হচ্ছে। লট অফ সেলিব্রিটিজ আর ডাইং, কয়েকতলা ভবন থেকে পড়ে মানুষ মারা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে। আমাদের চেষ্টা করতে হবে কোথায় ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, কিন্তু গুজব রটিয়ে লাভ কি রে ভাই? গুজব রটার মাধ্যমে আপনারা আসলে কি চাচ্ছেন? এখন আরেকটা কথা, আপনারা অনেকে বলবেন যে যদি ওসমান হাদির এই অবস্থার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারটা প্রয়োজন না হয়ে থাকতো, তাহলে বিদেশে গিয়েছে কেন? বিদেশে গিয়েছে দেয়ার আর লট অফ ফ্যাক্টরস। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষ অনেক আবেগপ্রবণ, তারা সবসময় বলে যে হোয়াট আর দ্য অপশনস অ্যাভেলেবল, উই হ্যাভ টু টেক ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল অপশন, দ্যাট ইজ ফাইন। এনাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত ডক্টরস কমিউনিটিকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয় জাস্ট বিকজ, এবং হসপিটাল প্রশাসনকে। আপনি এভার কেয়ারে বুঝতেই পারছেন যতটা সময় ছিল, বা ঢাকা মেডিকেলে তো তিল ধারণের জায়গা ছিল না। ইট হ্যাপেন দ্য সেম ডিউরিং দ্য টাইম অফ ওবায়দুল কাদের। আপনারা অবশ্যই মনে করে থাকতে পারবেন, ওবায়দুল কাদের কিন্তু প্রাইমারি পিসিআই করে তার জীবন বাঁচানো হয়েছিল এই বিএসএমএমইউ বা বর্তমান যে বিএমইউ, এখানে কিন্তু পরে তাকে সিঙ্গাপুরে অনেক দিন সিঙ্গাপুরে কাটিয়েছেন উনি। তো এখন যদি আপনি দেখেন যে এই যে প্রতিদিন সকাল থেকে বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা 7টা-8টা থেকে বসে থাকেন এবং রাত 12টা-1টা পর্যন্ত তারা প্রতিনিয়ত জানতে চান আপডেট কি। এই অবস্থা থেকে তো মুক্তি পাওয়া গেল, দ্যাট ইজ ওয়ান থিং। কারণ হচ্ছে বিদেশে যখন সিঙ্গাপুরে যখন নিয়ে গেছে, এখন কিন্তু সেভাবে আপনারা আপডেট পাবেন না। আপনাদের মনে থাকতে পারে ডিএনসিসি মেয়র আনিসুল হক, তিনি লন্ডনে তার মেয়েকে দেখতে গিয়ে, সেখানে কিন্তু মেয়ের সন্তান হবে, সেই সময় দেখতে গিয়ে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে প্রায় 3 মাসের অধিককাল তিনি আইসিইউতে ছিলেন লন্ডনে বিভিন্ন জায়গায়। আমরা কি 3 মাসে 3 দুগুণে 6টা, মানে প্রতি মাসে 15 দিনে কি একটা করে কোনো আপডেট পেয়েছি? আপনি নিজে এখন সার্চ দেন ডিএনসিসি মেয়র আনিসুল হকের চিকিৎসার আপডেট লিখে, এখনই আপনি গুগল ক্রোমে সার্চ দেন বা যে কোনো জায়গায় সার্চ দেন, আপনি দেখবেন যে হাউ মেনি আপডেটস ইউ হ্যাভ গট। ওখানে কিন্তু আপডেট নাই, কারণ তারা কিন্তু প্রতিদিন আপডেটগুলো জানানোর জন্য কর্তৃপক্ষ বাধ্য নয়। এবং সেটা যদি রুবানা হক বা অন্য কেউ জানতেন, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে মিডিয়াতে কিন্তু চলে আসতো। সেভাবে কিন্তু অটো ডিটেল প্রতিদিন জানা যায়নি। তো এটাই একটা অবস্থা, কারণ এই ধরনের মানে এমনিতেই রোগীর প্রেশারে মানুষ কষ্ট থাকে, কাজে এই প্রেশারগুলো সারা পৃথিবীতে কোথাও এত মারাত্মকভাবে নেওয়া হয় না। আর ওসমান হাদির ক্ষেত্রে আমি আপনাদের বলি যে ইট ইজ লাইক এ ম্যারাথন। এটা প্রতিদিন কি উন্নতি হচ্ছে, কতটুকু সে হাত নাড়াচ্ছে কিনা, চোখে দেখছে কিনা, ইট ইজ নট এ থিং লাইক দ্যাট। এই ধরনের ইনজুরি তার হয় নাই ভাই, ইটস এ হাইলি ক্রিটিক্যাল সিচুয়েশন। আর এই যে কেউ বলেন, মাঝে মধ্যে শব্দটা বলে ফেলেন স্ট্যাবল বলতে আপনারা কি বুঝেন? স্ট্যাবল মিনস ইটস এ সিচুয়েশন দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল।
ওসমান হাদিস সিচুয়েশন ইজ নেভার আন্ডার কন্ট্রোল। সো আমি দেখেছি কয়েকজন এমনকি ডক্টরও বলছেন, আই ডোন্ট এক্স্যাক্টলি নো অ্যাজ টু ওয়াই দে আর টেলিং দ্যাট, ইফ ইট ইজ দ্যাট যে আপনি বলছেন যে এই অবস্থায় আছে অপরিবর্তিত, এক চেয়ে উন্নতি হয়নি আবার অবনতি তো কিছু নাই, উনি শেষের অবস্থানে, আর এরপরে অবনতি তো মৃত্যু ছাড়া কিছু নাই। তো সেক্ষেত্রে আপনি বলেন স্ট্যাটিক কন্ডিশন, এটা একটা আনচেঞ্জড কন্ডিশন, অথবা নো ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি টিল নাও, এ ধরনের বলতে পারে। হোয়াটস দ্য পয়েন্ট টেলিং লাইক স্টেবল? Stable means it's a situation which is under control firstly, and secondly it does mean that যে এই সিচুয়েশন থেকে হঠাৎ করে একেবারে কোনো মানে নিদর্শন দেখানো ছাড়া হুট করে মানুষ মারা যাবে এরকম হয়তো না। এটা হচ্ছে একটা স্টেবল কন্ডিশন, যে মোটামুটি স্থিতিশীল আছেন। কিন্তু কথায় কথায় স্থিতিশীল বলা, দ্যাট ইজ রং ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ 100% রং। জাস্ট ক্যান টক লাইক দ্যাট। বিশেষ করে আমি প্রফেশনালদের বলছি, ডাক্তারদের বলছি এই জিনিসগুলো খেয়াল করার জন্য। আমরা মালালা ইউসুফজাইয়ের কেসটাকে সামনে আনার দরকার নেই, আমাদের সবার কাজ হচ্ছে শুধুমাত্র দোয়া করা। আল্লাহ চাইলে অবশ্যই তিনি তাকে ফেরত দিতে পারেন, এবং যদি ফেরত দেন ইটস এ ম্যাটার অফ লং টাইম। ও যেটা বলছিলাম, ইটস এ 6 months to 1 year ইস্যু। যে কোনো মুহূর্তে ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সব কিছু করবো, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার, 6 মাস থেকে 1 বছর, একটা লম্বা সময়ের ব্যাপার, এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না। তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান, যাতে তার দিকে তাকিয়ে হলেও আমরা তার যে আদর্শ সে দিয়ে গেছে এদেশের মানুষদের জন্য, ওই যে বললাম 1 হাদির জায়গায় অসংখ্য হাদি তৈরি হবে, সেটা যেন হওয়ার চেষ্টা করে। যদিও মেধার দিক থেকে দ্যাট ইজ ভেরি মাচ কোশ্চেনেবল। এই ছেলেটা মানে ইজ এ হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছে, এবং দ্যাট ইজ দ্য ভেরি রিজন শত্রুরা তাকে টার্গেট করেছে। এইটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। আর ওসমান হাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই, আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থাটা করতে পারে। সরকারকে আমি বলছি যে টেক প্রপার মেজার্স, এবং ভেরি আনফর্চুনেটলি অ্যান্ড হরিবলি ইউ আর ফেইলিং। আপনারা চেষ্টা করেন এদেরকে ধরার জন্য, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব দ্রুততম সময়ের মধ্যেই। আমি ডাক্তারদের বলবো যে বি ভেরি স্পেসিফিক উইথ হোয়াট এভার এলস ইউ জাস্ট ওয়ান্ট টু সে। দেয়ার ইজ অলওয়েজ মিরাকল, বাট দ্যাটস দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো। এ রেয়ারিটি ইজ এ রেয়ারিটি। রেয়ার সিচুয়েশনে কেউ যদি ইয়ে হয়, সরি একটা কল এসেছিল, রেয়ার সিচুয়েশনে কেউ যদি কি বলছিলাম, রেয়ার সিচুয়েশনে কেউ যদি বেঁচে যায়, সেটা একটা রেয়ারিটি, সেটা বলতে হবে। বলে না যে এক্সেপশনস ক্যান নেভার বি এক্সাম্পল। এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে বারবার দাঁড় করানো যাবে না। কাজে ডাক্তাররা বলতে পারেন যে দেয়ার মে বি এক্সেপশনস অ্যান্ড মিরাকুলাসলি হি মে বি সেভড, আদারওয়াইজ ইটস এ সরি স্টেট অফ অ্যাফেয়ার অলটুগেদার। আমরা শুধু তার জন্য দোয়া করব, মহান আল্লাহ সব কিছু সহজ করে দেয়। আমি তো সবসময় পার্সোনালি মনে করি খুব সাহসী ডিসিশনও নেওয়া যেতে পারে, কারণ প্রতি মুহূর্তে তো সে কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। ওসমান হাদিকে চেয়েছিল, এইরকম একটা দেশপ্রেমী মানুষকে চেয়েছিল সত্যি বিদেশের মাটিতে তার মৃত্যু হোক, সেটা কি চেয়েছিল? চাই নাই। তো আমরা কি তার চাওয়াটাকে সম্মান দিতে পেরেছি? সে তো মৃতবধ, কাজেই তাকে তো আমরা না জেনেই তো তাকে তার ইচ্ছার বাইরেই তো আমরা পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে 4 দিন অসুস্থ ছিলেন, 5ম দিন আমরা আইসিইউতেও নিয়েছি, কিন্তু যখন আমি দেখছি যে একেবারে ইরিভার্সিবল সিচুয়েশন ছিল, কোনো অবস্থাতেই তিনি আর ফিরে আসবেন না, তখন আমি কিন্তু তাকে লাইফ সাপোর্টে দেওয়া বা টিউব দেওয়া, ভেন্টিলেশনে যাওয়া, এই সবগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। এবং আমার 2 বোনের সাথেও আমি কথা বলেছিলাম যে এই ধরনের সিচুয়েশনে লেট মি টেক সাম ব্রেভ ডিসিশনস। এটা হচ্ছে কথা। তো যাই হোক, মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া তিনি যেন তাকে মুক্তি। সবাইকে বলি যে দয়া করে গুজব সৃষ্টি করবেন না, গুজবে কান দিবেন না, শুধু দোয়া করতে থাকেন, আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব। আসসালামু আলাইকুম।